সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের প্রাকৃতিক এবং রাজনৈতিক দুই জায়গায় তাপপ্রবাহ চলছে এবং এই ওঠানামাটা আমাদের আরও হয়তো অনেক দিন যাবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে আমার এটা বোধহয় দ্বিতীয় বক্তৃতা। এর আগে সাংবাদিকতা বিভাগের সাথে একটা সেমিনার আমরা করেছিলাম। আর আজকে যে ধরনের কথা বলছি, এই ধরনের আলোচনা এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি একটা করি। সেটা একটু ভালোই সেখানে প্রতিক্রিয়া সৃষ্টি করে, অনেকের সেটা গ্রহণ করতে অসুবিধা হয় এবং ওই আলোচনাটা আরেকটু বড় করে বাংলা একাডেমিতে নববর্ষ বক্তৃতা হিসেবে আমি দিই, যেটা শিরোনাম ছিল জাতীয়বাদের দ্বন্দ্ব সমাসে বাংলা বর্ষের ধর্ম পরীক্ষা। তো বিশ্ববিদ্যালয়ে তো আসলে ক্লাসরুমে যেটা হয় এক ধরনের জ্ঞান বিদ্যা চর্চা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে জ্ঞানের চর্চা আর সমাজের প্রয়োজন, এটার মধ্যে ব্যবধান অনেক বেশি। একটা তো হচ্ছে যে আমাদের চিন্তা করতে একটা দারিদ্র্য আছে। আমাদের মৌলিক অনেকগুলো চিন্তা ভাবনা আসলে আমরা যথেষ্ট পরীক্ষা না করে মুখস্থভাবে ব্যবহার করে যাচ্ছি অনেক বছর। নতুন জ্ঞান এসে সেটা সেই জায়গাটাকে নবায়ন করে নাই। আরেকটা হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে যে ধরনের শিক্ষকতা, যে ধরনের বিদ্যা, যে ধরনের বুদ্ধিজীবিতা বিশ্ববিদ্যালয় ছিল, সেটা অনেকে চাইলেও বলতে পারতেন না এবং অনেকে এটার মধ্যে আত্মসমর্পণ করে ফেলেছে। ফলে আমরা দেখি যে আমাদের বুদ্ধিজীবীদের পক্ষে সমাজ কি চায় সেটা তাদের কণ্ঠে, তাদের জবানে আসে না। তাদের দৃষ্টি ভবিষ্যৎকে দেখতে পায়ও না এবং দেখাতে পারেও না। তাদের কাছে কোনো পূর্বাভাস ছিল না যে 2024 এরকম হবে। আমরা কিছু লোক, অল্প লোক এই কথাটা বলে যাচ্ছিলাম, অনেকটা পলিটিক্যাল সোশিওলজি জায়গা থেকে, যে একটা নতুন উঠতি মধ্যবিত্ত শ্রেণী এসেছে এবং সে একটা নতুন রাজনীতি, রাষ্ট্র ধ্যান ধারণা নিয়ে পরিবর্তন করবে। এমনকি একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়েই সেটা যে আসবে, সেই কথাটা আমার মধ্যে 18 সাল থেকে ছিল। বদরুদ্দিন উমর এই কথাটা অনেকবার বলেছেন। আজকে যারা আমরা অনেকে এই অভ্যুত্থানের বুদ্ধিজীবী হিসেবে দাঁড়িয়েছেন, তাদের একটা অংশ কিন্তু সে সময় তারা ওই বৃহৎ আওয়ামী বাঙালি জাতীয়তাবাদী ভাবাদর্শ, সেটাকেই নানানভাবে সেই বাগানই তারা সেচ দিয়েছেন, জল ছিটিয়েছেন। ফলে একটা সংকট দেখা যাচ্ছে যে অভ্যুত্থানকে ধারণ করবে বা তাকে বুদ্ধিভিত্তিকভাবে বুঝবে এবং সেটার তত্ত্ব, সেটার দৃষ্টিভঙ্গি, সেটার পক্ষের যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবে, এই কাজটা নাই। এবং না থাকার ফলে এটা এমন একটা অভ্যুত্থান হয়েছে যেটার হেজিমনি, মানে একটা দাপট রাজপথে সে দেখাতে পারে। ওই যে গ্রামসিয়ান অর্থে যে হেজিমনি এবং ডমিনেন্স, সে মাঝে মাঝে ডমিনেন্স দেখাতে পারে রাজপথে, কিন্তু তার পক্ষে যে জনসম্মতি, তার যে নীতি নৈতিকতা, তার যে যুক্তি, সেটা কিন্তু সমাজের সব স্তরে তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। না পারার ফলে একটা এই অভ্যুত্থানের অর্জনও এবং তার নেতৃত্ব দানকারী শক্তি উভয়ই এটা ঝুঁকির মধ্যে পড়ে আছে এখনও। এবং এই কাজটাই আসলে বিশ্ববিদ্যালয়ের থেকে আসবার কথা ছিল। কারণ পুরনো যে সাংস্কৃতিক মহল যেগুলো আমরা দেখেছি, তারা তো এক ধরনের ফ্যাসিবাদের রাজনৈতিক অপরাধী শুধু না, তারা ক্রিমিনাল। তারা লুটপাট এবং নির্যাতন, বঞ্চনা, অন্য শিল্পীদের, এমনকি তার শিক্ষার্থীদেরও, সেটার দ্বারা তারা নিজেদেরকেই অবান্ত, তারা দেউলিয়া এবং তারা তামাদি। সেখান থেকে এটা কিছু আসার কথা না। তাহলে এটা যে অন্য জায়গা থেকে আসবে, যে আরেকটা প্রধান বিরোধী দল, তাদের অবস্থা হয়েছে যে লালনের গানের মতো, যে থাকতে রতন ঘরে একই বেহাত আজ আমারই। সে তার নিজের যে রাজনৈতিক বা ঐতিহাসিক যে পুঁজি, সেটা অনেক ক্ষেত্রেই যেটাকে আমরা জাতীয়তাবাদী দল বলে চিনি, সে তার জাতীয়তাবাদটা কোথায় আওয়ামী লীগ থেকে আলাদা, এবং সে জাতীয়তাবাদ কিভাবে তার ইতিহাসের অতীত এবং ভবিষ্যৎকে দেখাবে, সেটা আজ পর্যন্ত তাদের বুদ্ধিজীবীরা করে উঠতে পারেননি। অথচ পণ্ডিত লোক কিন্তু সবচেয়ে বেশি ওই দলে। মানে আপনি তালুকদার মনিরুজ্জামান রাষ্ট্রবিজ্ঞানী, এমাজউদ্দিন আহমদ বা আফতাব আহমেদ, কামাল সিদ্দিকী বা কবিদের মধ্যেও যদি ধরেন, পাবেন। আওয়ামী লীগে তো মুনতাসির মামুন ছাড়া বা এরকম 2-4 আনিসুজ্জামান ছাড়া কিন্তু আসলে ওই অর্থে মৌলিক গবেষণা করার লোক খুব বেশি নাই। মুনতাসির মামুনের গবেষণাকেও মৌলিক বলা যায় না। আনিসুজ্জামান যে গবেষণা করেছেন সেটা তো করেছেন সেই পাকিস্তান আমলে। তারপরে তার আর নতুন কোনো কিছু দেখা যায় না। তো তারপরেও তাদের এই রাজনৈতিক প্রকল্পটা
এই বিএনপির বুদ্ধিজীবীদের থেকে এখনও পর্যন্ত আসবে। তা আমি এই যে সমস্যাগুলো, এগুলোর কিছু মানে কোথা থেকে আসছে সেটার কিছুটা একটু দেখাবার চেষ্টা করব। মানে আমরা বাংলাদেশের যেদিন জন্মের আগে থেকেই আমাদের উপর এমন কিছু জিনিস চাপিয়ে দেওয়া ছিল, সেটা কখনো সংস্কৃতির নামে এসেছে, কখনো ধর্মের নামে এসেছে। সভ্যতার সংঘাত তত্ত্ব, যেটা বার্নার্ড লুইস 80 দশকে তিনি বলেছিলেন, সেটা কি পরে হচ্ছে হান্টিংটন শায়ার তিনি আরও বড় আকারে নতুন করে ফেরত আনলেন 90-এর পরে, সোভিয়েত ইউনিয়নের পরে। তো সেই সভ্যতার তত্ত্ব যে সংঘাত, সেটা কিন্তু আমাদের উপরেও বর্তায়। কারণ এখানে আর্য অনার্য, এখানে মানে এলিট বাঙালি জাতীয়তাবাদ এবং সাধারণ কৃষকদের যে সংস্কৃতি, এই দুই সভ্যতার একটা দ্বন্দ্ব এখানে আগে থেকে ছিল, জমিদারি আমলে ছিল, 19 শতকে ছিল। যেটা দেখা যাবে যে যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারা যখন যে জাতির ধারণা তৈরি করছেন, তখন সেখানে নিম্নবর্গের মানুষ, জনজাতি, নিম্নবর্ণের হিন্দু এবং কৃষক, অধিকাংশ তখন যারা বাঙালি মুসলমান কৃষক, তারা সেই জাতির খুবই হচ্ছে গরিব অংশীদার, তাদেরকে নামকা ওয়াস্তে রাখা হচ্ছে, কিন্তু জাতির যে মডেল দাঁড় করানো হচ্ছে সেটা অবশ্যই নেসেসারিলি সেটা হচ্ছে আর্য উচ্চবর্ণ। ফলে জাতির যে মানে জাতীয় সভ্যতা, যখন আপনি এলিট উচ্চবর্ণকে জাতি দ্বারা জাতি গঠন করবেন, তখন আপনি আপনার অতীতকেও আপনি সেভাবে খুঁজে বের করবেন। আপনি এমন 1000 বছরের বাঙালি জাতীয়তাবাদ বানাবেন যেখানে শুধুমাত্র অল্প কিছু কৃতিত্বকেই বড় করে দেখানো হবে, এবং ওই যে বাঙালি জাতীয়তাবাদের কৃতিত্ব আসলে বেশি কিছু দেখাবারও নাই, তারা আসলে দেখাতেও পারে না। যে তাদের বাঙালি জাতীয়তাবাদ 19 শতকে শুরু হয় এবং বাংলাদেশের 71 মুক্তিযুদ্ধ দিয়ে শেষ হয়ে যায়। এর আগে আপনি যদি চর্যাপদের আমলে যান, তাহলে কি বলবে যে সেখানে একটা বৌদ্ধদের উপর গণহত্যা করেছিল এই বাঙালি হিন্দু সাম্রাজ্য? বা আপনি যদি সুলতানি সময় যান, তো তাহলে তো মানে ওই বাঙালি জাতীয়তাবাদের চোখে ওটা হচ্ছে পরাজয়, ওটা অন্ধকার যুগ। ফলে তার কিন্তু আসলে দেখাবার কিছু নাই। সে পুরো হিস্ট্রিকে অ্যাকোমোডেট করা, হিস্ট্রিকে হচ্ছে মানে ব্যাখ্যা করা এবং সেটাকে ধারণ করাটা তার জন্য খুবই অসুবিধা ছিল। ফলে ইতিহাস চর্চাটা তাদের কারণে আর আগায়নি। এবং এই ইতিহাস আপনি সেই নিহারঞ্জনের ইতিহাস বা যদুনাথ সরকারের ইতিহাস দেখবেন যে সেখানে কিছু জমিদারদের কথা আছে, কিছু রাজপুরুষের কথা আছে, কিন্তু একটা রাষ্ট্র হিসেবে যে বাংলা অঞ্চলে, কারণ ইতিহাস তো রাষ্ট্র ছাড়া, হেগেলের যে ইতিহাস সেটা রাষ্ট্র, তার কেন্দ্রে থাকে রাষ্ট্র, মানে একটা রাজনৈতিক ক্ষমতা যে একটা অঞ্চলের উপর হচ্ছে তার প্রাধান্য জারি করে এবং সেইখানে তার অনেক অর্জন সে দেখায় যে ওই রাষ্ট্রের মাধ্যমে আমরা এই অর্জন করেছি। যেমন ব্রিটিশ রাজ, ব্রিটিশ সাম্রাজ্য, জার্মান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, এছাড়া তো তারা সভ্যতা ক্লেম করতে পারে না। ফলে তাদেরটা হয়ে যায় দ্বারা এই সভ্যতা, আর জনগণেরটা থাকে শুধু সংস্কৃতি। যে কারণে শুধু জনগণের সংস্কৃতির কথা আসে, কৃষক সভ্যতা বলে কিছু আলোচনা আসে না। আমরা দেখাবো পরে যে কী অর্থে এখানে একটা কৃষক সভ্যতাও বিকশিত হয়েছিল। তো এই যে সভ্যতার দ্বন্দ্ব একটা ছিল, আমাদের উপর বাড়তি আর একটা হচ্ছে সংঘাত চাপিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে সাংস্কৃতিক সংঘাত। এবং আপনি 19 শতক থেকে এসে আপনি মানে বাংলাদেশের যেটাকে বলা হচ্ছে রেনেসাঁ সাহিত্য, যারা সে সাহিত্যের প্রধান পুরুষ, নারী তো নাই, নারী ওই সময় একজনই, যিনি বেগম রোকেয়া। এবং রোকেয়া হচ্ছে তার যে এই বর্ণবাদী জাতীয়তাবাদ, তার বিপরীতে তার যে মানে যে নারীস্থানের ধারণা, এই প্রথম একটা ইউটোপিয়া আসছে পৃথিবীতে। মানে পশ্চিম আমরা ভার্জিনিয়া উলফ, তারপরে এনাদেরকে আমরা বলি নারী জাগরণের পথিকৃৎ, কিন্তু তারা তখনও পর্যন্ত নারীর কেন্দ্রিক একটা রাষ্ট্র বা একটা ধ্যান ধারণা, একটা পদ্ধতি, সেটা কিন্তু কেউ চিন্তা করার সাহস করেন না। ফলে রোকেয়ার এই জাতীয় মানে নারীস্থান, সে কিন্তু এই বর্ণবাদী জাতীয়তাবাদকে খারিজ করে, সে কলোনিয়ালিজমকে খারিজ করে, কারণ তার ওখানে সে ওই প্রথম একটা স্বাধীনতার ধারণা আসছে। আমরা বলি যে স্বাধীনতার ধারণা সন্ত্রাসবাদী আন্দোলনের সময় থেকে শুরু, কিন্তু রোকেয়ার নারীস্থান তো একই সঙ্গে একটা স্বাধীন রাজ্য, সেখানে কলোনি নাই, সেখানে জাত প্রথা, বর্ণবাদ এগুলো নাই, সেখানে আশরাফ প্রথা নাই। তো ফলে রোকেয়াকে আমরা ওই যদি আলাদা রাখি, রোকেয়া ওদিকে কলকাতা বা শিক্ষিত মহলে, আর হচ্ছে কুষ্টিয়া লালন, যে এই এম্পায়ারের ভিতরে একটা আরেক ধরনের মুক্তির চিন্তা করে।
কিন্তু এর বাইরে যে সাহিত্য বোধগুলো তৈরি হলো, রাজা রামমোহন থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র হয়ে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ পর্যন্ত দেখা যাবে যে তারা রাজনৈতিক কোশ্চেনকে সাংস্কৃতিক মানদণ্ড দিয়ে ব্যাখ্যা করছে। যখন আপনি গণশিক্ষার প্রশ্ন আসে, যখন পূর্ব বাংলার মানুষের অধিকাংশের রাজনৈতিক স্বাধীনতার কথা আসে, তখন ওই প্রশ্নটাই আসে যে এরা তো শিক্ষার যোগ্য না, এরা শিক্ষা হলে আনরুলি হয়ে, শরৎচন্দ্র পর্যন্ত গণশিক্ষার বিরুদ্ধে ছিলেন, যে এরা তো আর মানে শাসন মানবে না, এরা তো শিক্ষার উপযুক্ত এখনও হয় নাই। যখন পূর্ব বাংলা আলাদা করে বঙ্গভঙ্গর মধ্য দিয়ে পূর্ব বাংলাকে একটা আলাদা প্রদেশ করা হলো, তখনও একই যুক্তি যে এরা তো নিজেদের স্বাধীন করার যোগ্য না। ঠিক ব্রিটেন যেটা বলতো যে ভারতীয়রা, আফ্রিকানরা, লাতিন আমেরিকার লোকজন তারা নিজেদেরকে সভ্য রাষ্ট্র চালাবার যোগ্য না, তাদের হয়ে এই দায়িত্বটা আমাদের নিতে হচ্ছে, তাদের যে সিভিলাইজিং মিশন। তা আমাদের এখানেও এই সংস্কৃতির জায়গায় এটা কেন যোগ্য না? কারণ এরা নিম্ন সংস্কৃতির মানুষ, এদের সঙ্গে উচ্চ ধারণা, উচ্চ চিন্তা এগুলো তাদের মধ্যে আসে না। এখন এই যে সাংস্কৃতিক রাজনীতি, এইটা শুরু হওয়ার আগে কিন্তু তাদের আরেকটা জিনিস ডিফাইন করে নিতে হচ্ছে, সেটা হচ্ছে যে সংস্কৃতি আসলে কি। আমরা তার আগে হচ্ছে কৃষ্টি শব্দটার সঙ্গে মানুষ পরিচিত ছিল, লেখালেখির মধ্যে এই কথাটা আসতো যে কৃষ্টি, এবং কৃষ্টি ইংরেজি কালচার থেকে এগ্রিকালচার, এবং কালচার তো আসছে কৃষি থেকে। কৃষকের জীবনটাই হচ্ছে কালচারের ভিত্তি, তেমনি কৃষ্টির মধ্যে গোড়ায় আছে কৃষি। এবং আমরা দেখব যে এই কৃষির মধ্য দিয়ে এই অঞ্চলে সত্যিকার অর্থে সাংস্কৃতিক পরিবর্তনগুলো হয়েছে। এই অঞ্চলটা একটা আদিবাসী জনজাতি, জলাভূমি, জেলে, কারিগর, এদের সমাজ, তাঁতি। এবং তাঁতিদের বিষয়টা খুব আরও ইন্টারেস্টিং যে আমাদের এখানে দার্শনিক কবিদের বেশিরভাগই কিন্তু তাঁতিদের থেকে আসছে। আপনি যে তুর্কি ফিল্মগুলো দেখলে সেখানে দেখবে যে কামার, মানে পুরা রাসান বলয়, রাসান থেকে তুর্কি বলয় পর্যন্ত যারা হচ্ছে খুব ভাবুক লোক দেখা যেত, তাদের মধ্যে থেকে কামারদের ভেতর থেকে সেটা আসতো। আর আমাদের অঞ্চলে এটা আসছে তাঁতিদের ভেতর থেকে, লালন, কবির থেকে শুরু করে মানে যত রকম আপনি দেখবেন যে ওদের ভেতর থেকে সমাজ সংস্কারক বা এরকম বাউল, দার্শনিক, এই ধরনের লোকজন এসছে। তো যাই হোক, এই যে কৃষক কারিগরের সমাজ, এই সমাজটা তো অনাদিকাল থেকে এখানে ছিল না। কারণ এই পূর্ব বাংলা যেখানে এই অঞ্চলটা জলাভূমি, অরণ্য এবং দুর্গম, এখানে আবাদের একটা বিকাশ ঘটা শুরু করলো, যেটা মানে সুলতানের আমলে এসে। কারণ মুঘলদের একটা প্রয়োজন ছিল কৃষি বিস্তার করা, কারণ কৃষি বিস্তারের মধ্য দিয়ে রাজস্ব আদায় হবে, খাজনা আদায় হবে এবং এম্পায়ার শক্তিশালী হবে। ফলে সে নতুন নতুন বসতি স্থাপন করাটা তার একটা কাজ ছিল, যে মানুষজনকে বিনা খাজনায় জমি, যে তুমি 20 বছর বা 50 বছর খাজনা দিতে হবে না, তুমি আবাদ করো, তারপর থেকে তুমি দিবা। এবং ওই রিচার্ড ইটনের যে কাজ, যে রাইজ অফ ইসলাম ইন বেঙ্গল ফ্রন্টিয়ার, উনি ওটা দেখাচ্ছেন যে এখানে 1400 সালের পর থেকে অনেক বেশি করে নতুন নতুন আবাদ হচ্ছে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসছে, তাদের সাথে আসছে হচ্ছে মানে একদল নতুন করে, মানে ওয়েস্টে আমরা যেটা দেখি যে গরিব লোকেরা পশ্চিমে চলে যাচ্ছে আবাদ করার জন্য, বা ইংল্যান্ড, আয়ারল্যান্ড বা এসব অঞ্চল থেকে মানুষজন নতুন খুঁজে পাওয়া মহাদেশ আমেরিকায় চলে যাচ্ছে হচ্ছে জমির লোভে, কারণ এখানে তার জীবনযাপন চলে না। তো এইরকম একটা মাইগ্রেশন কিন্তু আমাদের অঞ্চলে এসেছিল, যে এবং তারা আগে তো আমরা দেখেছি যে সৈন্যরা এসেছে, তুর্কি, আফগান সৈন্যরা এসেছে, কিন্তু 1500 শতক থেকে নতুন ধরনের লোকজন আসা শুরু করলো, যাদেরকে আমরা পরে আবিষ্কার করব, বা যাদের নাম পরিচয় হবে পীর হিসেবে। তারা তাদের সাথে হিন্দু, মুসলিম নির্বিশেষে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সঙ্গে যারা আসতো, স্বাভাবিকভাবেই তারা গরিব, অনার্য, নিম্নবর্ণের হিন্দু সমাজে আসতো, কারণ অন্যদের তো এটা প্রয়োজন ছিল না। কারণ তখন তো এই অঞ্চলে ইসলামাইজেশনটা এত বেশি ছিল না যে জনগণের একটা অংশ, বড় অংশ মুসলমান। ফলে তারা যাদেরকে নিয়ে আসছে জমি দেওয়ার লোভ দেখিয়ে, তারা তো স্বাভাবিকভাবেই অমুসলিমই হবে।